আহ, আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে তিনি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। কেন তিনি জামায়াত ইসলামে যোগ দিলেন, কারণটি কি, সেই বিষয়গুলো জানতে চাইবো। এবং সরাসরি যেমন আপনার কাছে আমার প্রশ্ন। মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা, এখানে আমি এমন কোন দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়ে শোনাতে চাই। এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে, অ্যাডাপ্ট করেছে। সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম, জামাতে ইসলামী। কাজে আমি আপনাকে এটা বলছি, এটার প্রথম প্রকাশ হয়েছে মে 1980 সনে। মে 1980 সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে। তার মানে এখানে মুক্তির সঙ্গে এই বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই, সংঘাত নাই। পরবর্তী গঠনতন্ত্রে তারা যে ক্লজগুলো যুক্ত করেছে সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই। মেজর আখতারুজ্জামান, আমার প্রশ্ন হচ্ছে, এটা তো তাদের পরবর্তীতে উপলব্ধি, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক, বাংলাদেশ পক্ষে হোক, স্বাধীন বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে যারাই রাজনীতি করতে আসুক না কেন, মুখে অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের। সেই জায়গা থেকে জামাত ইসলামী তো এগুলো লিখতেই পারে, কিন্তু আমি যদি বলি যে 71-এ জামাত ইসলামের কি ভূমিকা ছিল, আপনি তো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের 71-এ মুক্তিযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই। 71-এ মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে। সেই মালিকের নেতৃত্বে 2 জন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে আবার 3 জন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল। এবং এদেরকে নিয়ে ডক্টর মালিকে একটা খেড়া মালিককে আর একটা দল গঠন করেছিল। তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল। কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আপনি জামাতকে এত মূল্য দিচ্ছেন, যারা দোষর ছিল, পাকিস্তানের যারা দোষর ছিল, দোষর ছিল, আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না, এটা কি ধরনের কথা হলো? আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না। আমার যুদ্ধটা ছিল যারা রাজাকার বাহিনী গঠন করেছিল, যারা বদর বাহিনী গঠন করেছিল, পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন, অস্ত্র দিয়েছিল আমেরিকা, সহায়তা করেছিল আমেরিকা, সৌদি আরব। আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতামি আছে? তাদের কি বলি আমরা? কাজে আমি জামাতকে কেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামাতকে কেন আমি কন্ডেম করব? জামাত তো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে। তাই আজকে 2025 সনে এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে হবে, আমি যে দলটি করতাম সেই দলটি আজকে 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না। আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে। আজকের যে প্রজন্ম, যে প্রজন্মের জন্ম হয়েছে, যেমন ডক্টর শামসুর রহমান, যার বয়স এখন 69 বছর বয়স, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 14 বছর, যুদ্ধপদী নয়, সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। পরবর্তীতে সে জাসদ করেছে, জাসদ ছাত্রলীগ করেছে, জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে। কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে। এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে। জামাতকে আমি যুদ্ধপরাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে, তাদের ফাঁসি হয়েছে, সবাইকে শাস্তি পেয়েছে, যতজনই শাস্তি পাক পেয়েছে। কিন্তু যারা যুদ্ধপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই, থাকলেও ভেরি নেগলিজেবল। আমার বিএনপি থেকে নাই, আমার বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই, আমার কি বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই, নুরু মৌলবীকে আওয়ামী লীগের স্থান পায় নাই, খন্দকার মুশাররফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই? সেও তো রাজাকারের ছেলে ছিল।
সেও তো ছিল, এরকম লোক কি হয় নাই? আচ্ছা, জামাতকে আজকে আমি যেটা বলতে চাই, আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে এখন আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্র যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না, কারণ তাদের আদর্শ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এটা তো আপনি স্বীকার করেন? না, সেটা তো আমাদের, শোনেন, আওয়ামী লীগও তো মুসলিম লীগ ছিল। আওয়ামী লীগ তো মুসলিম লীগ করেছিল, নয়াপল্টনে পাকিস্তান করেছিল, সে আওয়ামী লীগ তো করেছিল, সেখান থেকে বেরিয়ে আসছে। না, সে তো দিয়েছে, কিন্তু সে বেরিয়ে আসছে, কিন্তু পাকিস্তান তো সে ভেঙেছে। পাকিস্তানের মুসলিম লীগেরা বলতে পারে তাদের কাছে। আমি এই বিতর্কে যাব না, এই বিতর্ক তো জেনে শুনে আমি গিয়েছি। এখানে আপনি ব্র্যান্ডিং করবেন, আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিতে হলো? অন্য কোনো দল ছিল না? আমি এখানে যতগুলো দল ছিল তার মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপর সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি। এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা অনেকেই স্বীকার করে, মুখে তো অনেকেই স্বীকার করে, তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো লিখিত স্বীকার করেছে, তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে কমিটমেন্ট। একটা পার্টির গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই, তারা তো এটা আছে। তারা তো এখন আর ৭১-এর পক্ষে তারা সাফাই গাচ্ছে না, ৭১-এর পক্ষে তো তারা কথা বলছে না। তারা তো এখন পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস, চেতনা, শোষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রভাবিত হলো। তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব, তারা তো এখানে বলে নাই যে তা তো বলার কোনো স্কোপ নেই। কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী, জামাতের নেতা অনেকে দাবি করেন। কাজী ইব্রাহিম গত ৩-৪ দিন আগেই যে বক্তব্য দিলেন যে ৭১-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, ৭১-এর স্বাধীনতা, ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭-এ। এই যে নিজেদের অজান্তেই অথবা কখনো কখনো বুক ফুলিয়ে এই কথাগুলো বলছে, তাহলে কি আমরা ধরে নেব যে জামাত ইসলামী সঠিক পথে আছে? না 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 না, আমি এটা পরিষ্কার করেছি আজকে। জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্র অনুযায়ী দেখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি গঠনতন্ত্র যাবে। আমি তো দেখেছি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, আমার নেতা, প্রয়াত নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তাই বলে কি ওনাকে রাজাকার মেনে নিতে হবে? আপনার সঙ্গে বলেছে। কিন্তু আজকের এই জামাত ইসলামের আমি যে গঠনতন্ত্র দেখেছি, সেখানে তারা কোন তারা যেহেতু এই সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে মৌলিক বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের প্রতি মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস, এখানে কিন্তু তারা সেটাকে কোনো কাটছাট করে নাই। কাজে আমি এই দলটাকে চুজ করেছি। আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার। আর আমার জিয়াউর রহমান যেহেতু রাজাকার হয়েছে, আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। আমরা কি শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আপনি বারবার বাস্তবতা বলছেন, বাস্তবতার দিকে তাকাবো? ১০০% বাস্তবতার তাকাবো। সেখানে যদি আপনি কোনো অমিল পান, গরমিল পান, দলগত কোন সিদ্ধান্তে যদি আপনি এর কোনো ব্যত্যয় ঘটেন, আমি আপনার হয়ে কথা দিচ্ছি আপনাকে, আমি সেটা নিয়ে কথা বলবো। আমরা কিন্তু জামাতের কোন ধরনের প্রতিক্রিয়া পায়নি যখন এইসব কথাবার্তা বলা হচ্ছে, ৭১-কে ইঙ্গিত করে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে আমরা কোন ধরনের প্রতিক্রিয়া পাইনি। অতএব আমি কিভাবে ধরে নেব যারা গণতন্ত্র যা বলছে তাদের চিন্তা চেতনায়, মননে, প্রাণে বিশ্বাস করে সেগুলো?
একটি বৃহত্তর রাজনৈতিক দলের গঠনতন্ত্রের কাঠামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক অতি উচ্ছ্বাস আতিশয্যময় বক্তব্য দিতে পারে। সেই বক্তব্যগুলো যদি আপনারা ক্লিয়ারিফিকেশন চান, আমি যেহেতু আজ Okay. থেকে জামাতে যোগদান করেছি, আমি আপনার কাছে সেই ক্লিয়ারিফিকেশন নিয়ে আসবো, সেই কথা আমি দিতে পারি। না, ঠিক আমি আছে, আপনি আমি আমির সাহেবের সঙ্গে কথা বলেছি, আমির সাহেব আমাকে অভয় দিয়েছেন যে আপনি যা কিছু প্রশ্ন করতে চান অকপটে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই জবাব দিব। আমিও বলেছি fine. আমি যদি কোনো আপনি- ব্যক্তি দেখি আপনার গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন, আমি কিন্তু আমার কণ্ঠস্বর আপনি বন্ধ করবেন না। তিনি বলছেন আপনার কণ্ঠস্বর বন্ধ করা হবে না। জি, ঠিক আছে। আমি বুঝতে পারছি আপনি শুধু পুস্তকের মধ্যে থাকতে চাচ্ছেন এবং যেগুলো মৌখিক বাণী তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। না, থাকতে চাচ্ছি না। আমি একজন ফ্রম টুডে অনওয়ার্ডস, আজ থেকে আমি জামাতের পক্ষে দায়িত্ব নিয়ে বলছি, যদি জামাতের ঘোষিত ন্যায় নীতির বাইরে কোনো কিছু দেখেন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সেই উত্তর যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করে আমি আপনাকে বলবো। কাজী ইব্রাহিম যা করেছে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় যেটি, সেটি আমি আপনাকে বললাম। কাজী ইব্রাহিম যে কথাটা বলেছে সেটা হলো গতকালকের কথা, আগের না, আরো তিনটা আগের কথা। আগের কথা। আমি বলছি অ্যাজ অন ফ্রম টুডে, আমি তো সেটা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার ছিল না, কিন্তু আজকে থেকে আমি সেই কথাগুলো বলবো। এটা আপনি বলবেন, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আপনি নিজে থেকেই উদ্যোগী হয়ে জামায়াতে জয়েন করলেন, জয়েন করার সিদ্ধান্ত নিলেন, নাকি জামায়াতের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল? আমি গত সপ্তাহখানেক ধরে, বিশেষ করে দেশমাতায় খালেদা জিয়ার সঙ্গে এই ডার্টি ট্রিক্স খেলার কারণে আমি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কঠিনভাবে সোচ্চার ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম। সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জামাতের পক্ষে বক্তব্য করেছেন, যুদ্ধাপরাধীদের প্রশ্ন করেছেন, যেখানে আমি আপনার অনুষ্ঠানেও খোলামেলা বক্তব্য দিয়েছি, যেখানেও খোলামেলা বকছি। এবং আমি নিজেও বলেছি যে আমি নির্বাচন করব না, আমি নির্বাচনে যাব না, নির্বাচনে আমি নাই। কিন্তু সম্প্রতি একটি হলে মিটিং এ আয়োজন করে বাংলাদেশ গড়ার একটি নতুন উদ্যোগ নিয়ে তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি, যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে। আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি, অন্তর্ভুক্তি দেশ চাচ্ছি, দেশের ঐক্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন। বিএনপির মতো একটি বড় দলের, যে দল আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য মুখিয়ে আছে এবং ক্ষমতা যাবে বলে মানুষের বিশ্বাস, আমিও মনে করি এই দল ক্ষমতায় যাচ্ছে এবং যাবে, সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল, আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদ গুলা নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল। কিন্তু সেটি না করে তিনি ঢালাওভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো নাকি ৭১ মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ লোক মেরেছে। তো লক্ষ লক্ষ লোক তো বাংলাদেশের কোনো মানুষ মানে নাই, এটি পাকিস্তানিরা মেরেছে। তো পাকিস্তানের সে বয়ানটা কেন বাংলাদেশি জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, আমি সেটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে জন্য আপনার সারা জীবনে আদর্শ ত্যাগ করলেন? আমার তো আদর্শ তো আমি ত্যাগ করি নাই। আমি তো জিয়াকে রাজাকার বলার সময় আমার আদর্শ কোথায় ছিল? আমি যখন ৯১ সনে আমি যখন ৯১ সনে এমপি হয়ে এসে বলছি যে আমাদের সঙ্গে আতাত করার দরকার নাই, তখন তারেক রহমান সাহেবদের ম্যাডামের আদর্শ কোথায় ছিল? ২০০১ সনে যখন ওনারা তাকে নিয়ে নির্বাচন করলো তখন কোথায় ছিল? যখন গত ১৫ বছর এই জামাতকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করলো তখন কোথায় ছিল? আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে বিএনপির উপর দায়িত্ব দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য, একটা এক্সক্লুসিভ ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য, সবাইকে মিলেমিশে নিয়ে যাওয়ার জন্য, সেখানে তিনি আওয়ামী লীগকে আহ্বান জানাতে পারতেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি একটি দলকে কেন জঘন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন, এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না। আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে জামাতের সঙ্গে আমার দেখা হয়েছে গত ২১শে নভেম্বর আর্ম ফোর্সেস ডেতে অনুষ্ঠানে দেখা হয়েছে। সেখানে কথা বলেছে, কথা বলার পরে বলেছে যে ভাই আপনার এই বক্তব্যটা শুনেছি, আমাদের কিছু ভালো লেগেছে। তাই বলেছি ভালো যদি লেগে থাকে আমি কিছু কথা বলতে চাই, ওতে আসেন আমাদের অফিসে কথা বলবো।